ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। বিশেষ কোনো দল বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি, বললেন হুমায়ুন কবির। কিশোরগঞ্জ ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা। আইডি হ্যাকের বিষয়টি স্পষ্ট হলেও নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল, ক্ষোভ ডাক্তার শফিকুরের। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট, আশা ভোটারদের। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি যিনি শিক্ষিত মার্জিত সভ্য হবে। আর সন্ত্রাস মাদন মুক্ত এলাকা যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চাই। নানা আলোচনা সমালোচনার পর র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। সুষ্ঠু ভোট আয়োজনে সারা দেশে মোতায়েন থাকবে 1.5 লাখের বেশি পুলিশ। বিভিন্ন জেলায় ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ, উপসহকারী প্রকৌশলী পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের 33% কোটা প্রদানের প্রতিবাদ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। একটি গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, ঠাকুরগাঁয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভা কমিউনিটি চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেন তিনি। বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে। আর এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোক থেকে জিততে ভুল বুঝাই যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। দলটির এই অবস্থান স্পষ্ট করে চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত বা অন্য কোনো দেশকে ইমপ্রেস করার নীতি নেবেন না তারা। জানালেন, সরকার গঠন করতে পারলে জনগণকে না জানিয়ে কোনো রাষ্ট্র বা বিদেশি কোম্পানির সাথে চুক্তিও করা হবে না। দাবি, ভারত পাকিস্তানের মতো গোয়েন্দা সংস্থা নির্ভর নয়, আগামীর বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন রাজনীতিকরা। বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, মূলত এ বার্তা নিয়েই ভোটের মাঠে বিএনপি। সেখান থেকেই প্রশ্ন, সরকার গঠন করতে পারলে কূটনীতির অগ্রাধিকার কি হবে? দলটি বলছে, আলাদা কোনো দেশকে গুরুত্ব দেবে না তারা। কূটনীতির পথ চলা হবে বহুপাক্ষিক, সাথে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নয়। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে পরিবর্তনশীল দেশের স্বার্থেই। Our foreign policy position will be based on the national interests of the people of Bangladesh. 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। ভোটের পর এই সম্পর্ক কি স্বাভাবিক হবে? শেখ হাসিনা আর আওয়ামী লীগ ভারত বুঝতে হবে বাংলাদেশে এক্সিস্ট করে না। আর এই জিনিসটা যদি তারা বুঝতে পারে, তাহলে ওই মাইন্ডসেটে তারা যদি আসে, এটা হচ্ছে বেসিক একটা ফাউন্ডেশন ফর মুভিং রিলেশনস ফরওয়ার্ড। এখানে ভারতকে ইমপ্রেস করার রাজনীতি আমরা করি না, আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি। নতুন সরকার গঠনের পরপরই নবায়ন করতে হবে গঙ্গা চুক্তি। আর দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি নিয়েও ভারত না চীন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ? ইন্ডিয়া হ্যাপি না চায়না হ্যাপি, এটা আমাদের জন্য প্রাধান্য না। আমাদের জন্য প্রাধান্য তিস্তা হওয়া, এবং যে কোনো মূল্যে আমরা এটা আমাদের করতেই হবে। তো দরকার হইলে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব। এই দাবি দেখে আমরা সরে আসবো না ওখানে। ইট ইজ এ টপ প্রায়োরিটি ফর আস।
বিশেষ কোনো শক্তি বা দেশের কাঁধে ভর করে যে ক্ষমতায় থাকা যায় না, সেটি ৫ আগস্টের শিক্ষা বলে মনে করছে বিএনপি। কোনো পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল স্টেক হোল্ডার যে বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র হিসাবে মানে অন্যর উপর নির্ভরশীল করে মানে রাষ্ট্র পরিচালনা করবে, ইট ডাজন্ট এক্সিস্ট। যদি কেউ চেষ্টাও করে দে উইল বি থ্রোন আউট। হাসিনার মতো মিস্টেক কেউ আর করবে না। ইট ইজ এই ওয়েক আপ কল টু দ্য পলিটিক্যাল ক্লাস অফ বাংলাদেশ, এবং ইট উইল স্ট্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ক্যান কাম ইফ ইউ মিসরুল দিস কান্ট্রি। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত যে কোনো সম্পর্কেই দেশের স্বার্থ প্রাধান্য পাবে দাবি করে বিএনপি ক্ষমতায় গেলে গোপন কোনো চুক্তির আশঙ্কা নাকচ করেন দলটির এই যুগ্ম মহাসচিব। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যে কোনো চুক্তি, এটা পার্লামেন্টে ডিসকাশন হবে। পার্লামেন্টে ডিসকাশন হওয়ার পরে ইট উইল বি অ্যাপ্রুভড। মানে ইজ আর দি সেন্টার না, প্রশ্নই আসে না। পাকিস্তান সহ এই অঞ্চলের সব দেশের সাথেই স্বাভাবিক সম্পর্ক করতে চাইলেও কূটনৈতিক সিদ্ধান্ত রাজনীতিকদের হাতে ফেরানোর কথাও বলছেন হুমায়ুন কবির। We need to get foreign policy out of the hands of agencies and move it to the politicians. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল, এমনটা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে তিনি বলেন, জামায়াত কারো কাছে কোনো আনুকূল্য চায় না, কিন্তু কেউ ক্ষতি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলেন, ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়ন শুরু করা হবে, কৃষিকে শিল্পে পরিণত করা হবে। এদেশে টাকা যারা পাচার করেছে সেই টাকা ফেরত আনারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। জনগণের ঠেলায় পড়ে বিএনপি এখন গণভোটে হ্যায়ের পক্ষে কথা বলছে। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এমনটা বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভায় তিনি বলেছেন, দেশের টাকা যারা বাইরে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মা বোনেরা নিরাপদ থাকবে। দেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না। জনসভায় ময়মনসিংহ জেলার 11টি আসনের জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ভোট চান দলীয় প্রতীকে। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তারা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন, জামায়াত ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। জানান, কেউ যদি নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে তা বিএনপির নেতাকর্মী সমর্থকরা শক্ত হাতে দমন করতে প্রস্তুত। দিনভর রূপনগর টিনশেড 1 থেকে 16 নম্বর রোড, দুয়ারিপাড়া ভোলা বস্তি এলাকা এবং ওয়াসা কোয়ার্টার সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিকে গুলিস্তান এলাকায় সকালে গণসংযোগ করেন বিএনপির ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় না। আমার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। কখনোই না একে কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না।
ভোটের সময় যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাঁপও বাড়ছে। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন, মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন তারা। এলাকার উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় সরব স্বতন্ত্র প্রার্থীরাও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ উত্তাপ ছড়াচ্ছে। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান তারা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করছে। যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চাই না। সিংড়াবাসী আমরা আদর্শবান, শিক্ষিত এবং ভদ্র মানুষকেই এই সিংড়াবাসী কামনা করছে। যিনি সিংড়ার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন এবং এই সিংড়াকে একটি আধুনিক সিংড়া হিসেবে গড়ে তুলবেন, তেমন প্রার্থী আমরা চাই। ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানবার চেষ্টা করব। দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতে যাচ্ছি জামালপুরে, সহকর্মী সাগর ফরাজি আছেন সেখানে। সাগর, প্রার্থীরা প্রচারণায় কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে? কারণ আর এক সপ্তাহের মতো সময় আছে প্রচারণা চালানোর, কি অবস্থা দেখছেন জানাবেন। দেখুন বৃষ্টি, আপনি যেমনটি বললেন যে নির্বাচনের সময় কিন্তু আর বেশি দিন নেই, সেই জায়গা থেকে প্রার্থীরা কিন্তু এখন একদম ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কি তোড়জোড় আমরা দেখেছি। আমরা যদি বলতে চাই যে গত কয়েকদিন কিন্তু আমরা নির্বাচনী প্রচারণার বেশ কয়েকটি সংবাদ কিন্তু আমরা করেছি, পাশাপাশি বিভিন্ন জামালপুরের যে 5টি আসনের বিভিন্ন অঞ্চলেরই চিত্র আমরা দেখিয়েছি। আজকে আমরা রয়েছি জামালপুর 4 আসনে। এখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন তার এখন নির্বাচনী প্রচারণায় আমরা রয়েছি। তো এখানে কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে মানুষের কাছে যাচ্ছেন, পাশাপাশি উঠান বৈঠক করছেন। সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনী পরিবেশ আস্তে আস্তে যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে উৎসবমুখর হচ্ছে। আমি এখন রয়েছি জামালপুর 4 আসনের সরিষাবাড়ি যে আসনটি রয়েছে সেই আসনের বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, তিনি কিন্তু এবার এখান থেকে লড়ছেন। পাশাপাশি আরেকজন প্রার্থী রয়েছেন, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, আরও 4 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে কিন্তু যতই দিন কাছেই আসছে, অর্থাৎ যতই তাড়াতাড়ি আসছে তত কিন্তু আসলে নির্বাচনী উৎসবটা আরও মানুষ উপভোগ করছে। আরেকটি বিষয় বলে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জামালপুরে প্রথম থেকে আমরা দেখেছি খুব সুষ্ঠু এবং সুন্দর ছিল। পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা প্রশাসনের কাছে কিন্তু তারাও কিন্তু সেগুলো কিন্তু মূলত যে সুষ্ঠু রাখার জন্য তারাও কিন্তু সাহায্য করছে। তো আমি এখন যদি একটু জানতে চাই আসলে এখানকার নির্বাচনী পরিবেশ কেমন আপনার আসলে, আর আপনি কতটুকু প্রত্যাশী? নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার। যে যার প্রার্থী হয়েছেন, যার অবস্থান থেকে ভোটারদের কাছে যাচ্ছেন, আমিও ধানের শীষের প্রার্থী হিসেবে আমিও চেষ্টা করছি যে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। আমি দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়িতে রাজনীতির সঙ্গে জড়িত একজন কর্মী, রাজনৈতিক দলের কর্মী হিসেবে। আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে কাজটা শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমি সামাজিকভাবে ক্রিয়াঙ্গন থেকে শুরু করে এলাকার এমন কোনো ভালো অনুষ্ঠান নাই যে আমি সেই জায়গায় উপস্থিত না হয়েছি। বুঝতে পেরেছি, আসলে ভালোই সাড়া পাচ্ছেন এই নির্বাচনী মাঠে এসে, তিনি কিন্তু ভালোই সাড়া পাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে জামালপুরের যে 5টি আসনের নির্বাচন এখন পর্যন্ত পরিবেশ বা পরিস্থিতি বা নির্বাচনী পরিবেশ যাই বলি না কেন সুষ্ঠু রয়েছে। বৃষ্টি দেখছিলাম আমরা। ধন্যবাদ সাগর। এ পর্যায়ে আমরা নওগাঁয় যাই। সহকর্মী শফিক ছোট্ট অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শফিক, শুনছিলেন জামালপুরের যে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ নেই, সুষ্ঠু পরিবেশেই তারা প্রচারণা চালাচ্ছে। সেক্ষেত্রে নওগাঁয় প্রচারণা কার্যক্রম কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, এখানেও সুষ্ঠু পরিবেশই রয়েছে এখন পর্যন্ত। ছোটখাটো কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ থাকার পরেও বলা চলে যে এখন পর্যন্ত ভোটের মাঠ এখনও সুষ্ঠু রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সব প্রার্থীরাই তাদের ভোট চাইতে একেবারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, একই সাথে জীবনমানের উন্নয়ন। সেই সাথে বলে রাখি যে যেহেতু কৃষি প্রধান অঞ্চল, সেহেতু কৃষকের উন্নয়নে এবং কৃষি
যে বিভিন্ন জিনিসপত্রের দাম কমানো থেকে শুরু করে কৃষি ঋণ বিতরণ, কৃষি ঋণ মওকুফ, এরকম নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে এবং ভোটাররাও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে, কেননা আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন, ভোট প্রদান করবেন তারা, একই সাথে গণভোট প্রদান করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন। আজকে আমি রয়েছি নওগাঁ 2 আসনে। নওগাঁ 2 আসনটি হচ্ছে ধামইরহাট এবং পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত। আমি এই মুহূর্তে পত্নীতলা নজিপুর শহরে আছি। এখানে এসে যেটি দেখলাম যে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি তার যে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করছিলেন, এই মুহূর্তে তিনি নামাজ এবং মধ্যাহ্ন বিরতি দিয়েছেন দিনের। এরপরে তিনি মধুইল এলাকায় যাবেন, অর্থাৎ ঠিক 2টা থেকে 2:30টার মধ্যেই তিনি আসলে রওনা দেওয়ার কথা, কিন্তু হয়তো ঘণ্টাখানিক পরে তিনি একটি জনসভায় মিলিত হবেন মধুইলে, তারপরে তিনি দিনের অন্যান্য কর্মসূচি পালন করবেন। তবে আপনাকে বলে রাখি যে এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন এবং এখানে যারা প্রার্থী হয়েছেন 3 জন, একজন এবি পার্টির আছেন, একজন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন যিনি শামসুজ্জোহা খান, তিনি বেশ কয়েকবারের এমপি, এবং এবার ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা মার্কায় তিনি দাঁড়িয়েছেন, তিনি নতুন মুখ। সবাই কিন্তু এই আসনটির ভোটারদেরকে একটি বড় চমক দেখাতে চাচ্ছেন, সেটি হচ্ছে জেলা ঘোষণা করা, অর্থাৎ আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা এটিকে জেলা হিসাবে ঘোষণা করবেন এমনটি একটি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল মোটামুটি আজকের প্রচারণা। শুনছিলাম আমরা। ধন্যবাদ শফিক ছোটন। সহিংসতা হচ্ছে, তারপরে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁও কোস্ট গার্ডের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও জানান, ভোট নির্বিঘ্ন করতে কোস্ট গার্ডের ৩,৫৯৫ জন সদস্য মোতায়েন থাকবে। এর আগে দেশের সমুদ্র সীমা উপকূলীয় নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডের 40 জন সদস্যর হাতে পদক তুলে দেওয়া হয়। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন, বিধি ও জননিরাপত্তা প্রাধান্য দিয়ে কাজ করবেন। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। উপদেষ্টা জানিয়েছেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পোশাকও হবে। 2004 সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী, দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্যমতে, গুমের যে 400টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে 172টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে। ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবে। আর কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলার ঘোষণা আইন শৃঙ্খলা বাহিনীর। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশ। পুলিশের তথ্য বলছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় অন্তত 4 জন মারা গেছে। আর এই পরিস্থিতি 12 ফেব্রুয়ারির নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন থাকবে এমন প্রশ্নও সামনে আসছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি জামায়াত সদস্যদের সংঘর্ষে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্যে তফসিল ঘোষণার পর থেকে গত 1 ফেব্রুয়ারি পর্যন্ত 10 দিনে প্রায় 50টি আসনে হামলা, সংঘর্ষ হয়েছে 1.5 শতাধিক। এসব ঘটনায় প্রাণ গেছে 4 জনের, যদিও টিআইবির হিসাবে নিহতের সংখ্যা 15 জন।
সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনী সহিংসতার ঘটনাও তত বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ভোটের পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। এসব সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটার ও প্রার্থীর মধ্যে বাড়ছে উদ্বেগ। পুলিশ বলছে ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশের বিশেষ শাখা। এতে পাবনা, চট্টগ্রাম, পটুয়াখালী সহ 10 জেলার 13টি আসনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন যেসব জেলাগুলোতে ঝুঁকি বেশি, যে সহিংসতা হতে পারে বা নির্বাচন বর্জন করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা ওইভাবেই করা। আর যেটা হচ্ছে গিয়া এই কেন্দ্রে নিরাপত্তা বাহিনী থাকবে। এছাড়া কেন্দ্রে যদি কোনো ধরনের সংঘাত ঘটে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কেন্দ্রে বডি অন ক্যামেরাও থাকবে। সুতরাং কেউ যদি সহিংস আচরণ করে, সেটা ক্যামেরাতে অন ক্যামেরা রেকর্ড থাকবে। এবং সাথে সাথে আমাদের ওয়্যারলেস টিম এবং ব্যাকআপ টিম এবং স্ট্রাইক টিম, এরা হচ্ছে কি সাথে সাথে রেসপন্স করবে। ভোটের আগে পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিত করা সবসময় একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারে। নিরাপত্তা একটা বেসিক জিনিসই হচ্ছে গিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। আমরা এটা মাথায় রেখেই হচ্ছে গিয়া নিরাপত্তাটুকু দেওয়ার প্ল্যান করেছি এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা। এই লক্ষ্যে নিরাপত্তাটুকু যতটুকু দেওয়া প্রয়োজন, ওই লক্ষ্যে আমরা কাজ করছি। সোশ্যাল মিডিয়ার দিকেও থাকবে বাড়তি নজর। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট আর এআই সহ বিভিন্ন উৎসের তথ্য যাচাই বাছাইয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশের সাইবার টিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা মাধ্যম, এটাকে আপনার নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার সুযোগ আসলে নেই। এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে আমাদেরকে ফিল্টারিং করতে হবে, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, সেটা আমাদের নিজেদেরকে যাচাই বাছাই করতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে বরণে জোরে সোরেই প্রস্তুতি চলছে। বেলস পার্ক মাঠ প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, দীর্ঘ 2 দশক পর যাচ্ছেন তারেক রহমান এবং বরিশালকে বিএনপির ঘাঁটি বলেই পরিচয় করিয়ে দেন সাধারণত বিএনপির নেতাকর্মীরা। কেমন দেখছেন এই যে কর্মসূচিগুলো রয়েছে তারেক রহমানের এই বিভাগীয় কর্মসূচি সম্পর্কেও আমাদেরকে জানাবেন। সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন জানতে চাই। বৃষ্টি, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে এবং গেল মাসে তার বরিশাল সফরের কথা ছিল, কিন্তু 2 বার সেই তারিখ পরিবর্তন হয়ে আগামীকাল তিনি বরিশালে আসছেন এবং তিনি এই বরিশালের যে ঐতিহাসিক বেলস পার্ক ময়দান রয়েছে, সেই বেলস পার্ক ময়দানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু বেলস পার্ক ময়দানের যে মঞ্চটি রয়েছে সেটি তৈরির প্রায় কাজ শেষ হয়ে গেছে। কারণ এখানে কিন্তু একটি স্থায়ী মঞ্চ রয়েছে, কিন্তু সেই মঞ্চটি ছোট হওয়ার কারণে কিন্তু 2 পাশে এবং সামনের দিকে আরও বর্ধিত করা হয়েছে কাঠ এবং বাঁশ দিয়ে। এবং এখানকার যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু দফায় দফায় এখানে আসছেন। মহানগর এবং জেলা বা দক্ষিণ অঞ্চল থেকে যারা অন্য জেলার যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই মাঠে আসছেন এবং সার্বিক যে কার্যক্রম সেটি পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এরই মধ্যে থেকে ঢাকা থেকেও কিন্তু তারেক রহমানের একটি প্রতিনিধি দল এই মাঠ পরিদর্শন করছেন এবং আমরা যতটুকু জানি কেন্দ্র থেকে যেটা জানানো হয়েছে আগামীকাল বেলা 12টার দিকে তিনি বেলস পার্ক ময়দানে আসবেন এবং এখানে তিনি এসে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তিনি হেলিকপ্টার যোগে বরিশালে আসবেন। বরিশালের কর্মসূচি শেষ করে তিনি ফরিদপুরের কর্মসূচিতে যোগ দেবেন, সেখানেও তিনি হেলিকপ্টার যোগে যাবেন এবং নেতাকর্মীরা বলছেন যে এই তারেক রহমানের যে সফর, এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলের যে 6টি জেলার প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন থেকেই নেতাকর্মীরা এই বেলস পার্ক মাঠে আসবেন এবং শীর্ষ নেতারা ধারণা করছেন যে এখানে আগামীকাল সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ঢল নামবে। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ কাউসার।
ভোলা 2 আসনের দৌলতখানে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 6 জন আহত হয়েছেন। সকালে উপজেলার মুন্সিরহাট এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় গণসংযোগের সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে এবং খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আর সংঘর্ষের জন্য একে অন্যকেই দুষছে দুপক্ষ। মারামারির পর এলাকার পরিস্থিতি থমথমে। কাগজ যা কিনা পরিবেশ বান্ধব। পরিত্যক্ত কাগজ রিসাইকেল করেই বন কাগজ তৈরি হয়। অভিনব কায়দায় ভেতরে দেয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ। কাজ শেষে ওই কাগজটি মাটিতে পুঁতে দিলেই সেসব চারা জন্মাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ানো নারায়ণগঞ্জের এই প্রতিষ্ঠান থেকে আসন্ন নির্বাচনের লিফলেট তৈরি করছেন বিভিন্ন দলের 32 প্রার্থী। হাতে গোনা কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় যেমন প্রার্থীরা ব্যস্ত, তেমনি দম ফেলার ফুরসত নেই প্রিন্টিং প্রেসের শ্রমিক কর্মচারীদের। বিগত নির্বাচনের মতো এবারও যেন কাগজের ছড়াছড়ি না হয়, সেজন্য আচরণবিধির কড়াকড়ি দিয়েছে কমিশন। তবুও যতটুকু কাগজ ব্যবহার হচ্ছে তা কপালে ভাঁজ ফেলার মতনই। সেই সমস্যা থেকে উত্তরণে অভিনব পদ্ধতি এনেছে নারায়ণগঞ্জের শালবৃক্ষ প্রতিষ্ঠানের বন কাগজ। পরিবেশ বান্ধব এই কাগজগুলো তৈরি হয় পরিত্যক্ত কাগজ থেকেই। রিসাইকেল করা সেসব কাগজের ভেতরে দেয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ, যেন ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে তা থেকে চারা জন্ম নিতে পারে। পরিবেশের জন্য উপকারী এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি শ্রমিকরাও। এই কাজে তো আনন্দ আছে, যেহেতু আমরা হিসাব করতে গেলে আবর্জনা থেকে নতুন কিছু বানাইতেছি, সো পরিবেশের জন্য এটা খুব উপকারী। ফেলে দেওয়া বজ্র দিয়েই আমরা এই কাগজটা তৈরি করতেছি, এই কারণেই অনেক সুবিধা। এটার ভিতরে পানি থাকে, পানিটা ফোম দিয়ে চেপে পানিটা ফেলানো হয়, তারপরে এটা আবার প্রেসারে দেওয়া হয়, প্রেসার থেকেও পানি ঝরানো হয়, তারপরে প্রেসার থেকে যায় টেবিলেও 2 ঘন্টা ড্রাই করার পরে এটা যায় রেকের ভেতর থেকে আমরা আবার নিয়ে এসে প্রেসার দিই, যাতে কাগজটা সমান হয়, যাতে প্রিন্টে কোনো সমস্যা না হয়। ক্রমবর্ধমান নগরায়নের জন্য একের পর এক গাছ কাটা পড়ছে, সেই সাথে বাজারে প্রচলিত কাগজ তৈরিতেও গাছের প্রয়োজন। সেদিক দিয়ে পুরোটাই পরিবেশ বান্ধবী বন কাগজ। যাত্রা শুরুর পর থেকে ভালোই সাড়া পেতে শুরু করে প্রতিষ্ঠানটি। আমরা যখন তৈরি করা শুরু করি, তারপর থেকে আমরা এটার কোনো কনভেনশনাল মার্কেটিং আমরা যাইনি। আমরা চেয়েছি যে মানুষের হাত থেকে হাতে, মুখ থেকে মুখে এটা প্রচার হোক। তারেক রহমান সাহেবের কার্ড বানানোর আগেই বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে বন কাগজের অর্ডার দিতে শুরু করেন, কারণ এটা বিএনপির যে পলিসি, যে এনভায়রনমেন্ট প্ল্যান, ফিউচার প্ল্যান, ওই ফিউচার প্ল্যানগুলোর সাথে যাচ্ছিল, যার কারণে বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে অর্ডার দেয়। আমরাও কিছুটা প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে দিতে শুরু করি। গত 1 মাসে সারা দেশের বিভিন্ন দলের 32 জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারে বন কাগজের পণ্য ব্যবহার করেছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের 33% কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। সিলেট চৌহাট্টা পয়েন্টে সকাল 11টা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হয়। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিল। ঘণ্টাখানেক পর সেনাবাহিনী গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সময় পাল্টা ধাওয়া দেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী পিছু হটলে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা। পরে সেনাবাহিনী এবং পুলিশ আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীদের। গাজীপুরে সকাল 10:30টার দিকে মহানগরের ভুরুলি এলাকায় রেললাইন অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে ঢাকা উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 2টি ট্রেন আটকা পড়ে, যাত্রীরা পড়েন দুর্ভোগে। সহকারী প্রকৌশলী পদে 33% কোটা দেওয়ার প্রস্তাব অবিলম্বে বাতিল করার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে রেলপথ অবরোধের প্রতিবাদের পাশের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আটকে পড়া ট্রেনের যাত্রীরা। একই দাবিতে রংপুর ডিসি অফিসের সামনে প্রধান সড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। বেলা 12টায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। এতে পুরো নগরীতে যানজট তৈরি হয়। এছাড়া দিনাজপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, পাবনা সহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আমরা এই বিক্ষোভের আরো খবর জানবার চেষ্টা করছি, আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে গাজীপুর রেলপথ অবরোধ করে এই বিক্ষোভ বা অবরোধ করছে শিক্ষার্থীরা। ট্রেন চলাচল এখনো বন্ধ কিনা, আন্দোলনকারী শিক্ষার্থী এবং ভুক্তভোগীরা কি বলছেন তাও জানতে চাই। যাত্রীরা চলে গেছে স্যার, ওই যে ওখানে একজন আর্মির সাবজেন্ট ছিল, আমাদের সাথে কথা বলছে, সমস্যা নাই আর পিকু আমার সামনে আছে স্যার, লেডিসদের কথা বলতেছে, ওরা অল্প কিছুদিনের মধ্যে ছাড়বে স্যার। পলাশ শুনতে পাচ্ছেন? পলাশ শুনতে পাচ্ছে না। আমরা পাবনায় যাই, পাবনায় দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী কলিট তালুকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। কলিট, আপনার যদি কথা হয়ে থাকে আন্দোলনকারীদের সাথে, কি কি দাবি তুলে ধরছেন শিক্ষার্থীরা, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা শহরের যে প্রবেশদ্বার আছে টার্মিনাল, বাস টার্মিনাল, এই টার্মিনালের সকাল থেকেই এই পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে দাবি সেই 33% সেই কোঠার সেইটির প্রতিবাদে তারা যে বিক্ষোভ করছে, এতে পাবনা ঢাকা মহাসড়ক এবং পাবনা রাজশাহী ঈশ্বরদী যে সড়ক, সেই সড়কে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে এই হঠাৎ করে এই রকম অবরোধের কারণে মানুষজন প্রচন্ড দুর্ভোগে পড়েছে। আমি যদি জানতে চাই আসলে আপনাদের যে দাবি এইটি কি নিয়ে এবং কেন এই জনদুর্ভোগ হচ্ছে এটা। আসলে বাংলাদেশে লক্ষ লক্ষ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আসলে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে শুধুমাত্র একটিমাত্র পোস্ট উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে আবেদনের সুযোগ পায়, কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে সেখানে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে। আচ্ছা, আপনারা আন্দোলনটা আসলে কতক্ষণ চালাবেন? এই যে মানুষজন যে দুর্ভোগে পড়েছে হঠাৎ করে আপনাদের এই সড়ক অবরোধ, আপনারা আসলে কত সময় এই অবরোধটি চালাবেন? আমাদের যে দাবি রয়েছে যে উপসহকারী প্রকৌশলী পদে কোনো বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি পেতে পারবে না, হ্যাঁ, তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা মানা হবে না ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। এই বৃষ্টি, আসলে যে শিক্ষার্থীদের যেটি শুনছিলেন যে তাদের দাবি যত সময় মানা না হবে তারা কিন্তু এই যে সড়ক অবরোধ, সেই পাবনা ঢাকা মহাসড়ক এবং পাবনা রাজশাহী যে মহাসড়ক, এই সড়কটি তারা কিন্তু অবরোধ করে রেখেছে। যদি রাজশাহী মহাসড়ক অবরোধের খবর আমরা দেখছিলাম। কলির ধন্যবাদ। আমরা আবার একটু গাজীপুর যাই, দেখতে পাচ্ছি পলাশ প্রধান এখনো অপেক্ষারত আছেন আমাদের জন্য। পলাশ, এবার যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন জানাবেন, যেহেতু গাজীপুরের রেল পথ অবরোধ করে রেখেছে, ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা, সাধারণ মানুষ যারা ভোগান্তিতে পড়েছেন তাদের সাথে কথা হয়েছে কিনা, সর্বোপরি কি অবস্থা দেখছেন? আসলে এখানে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা কিছুক্ষণ আগে এখানে একটি শাখা সড়ক রয়েছে, সেখানে অবরোধ করেছিল, যৌথ বাহিনী এসে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। তবে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু একটি চলমান রয়েছে। আমরা এখানে আসলে এই আন্দোলনের নেতৃত্বে যিনি প্রধান রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনাদের বেশ কয়েকদিন যাবতে সড়ক মহাসড়ক অবরোধ করে আসছেন, আজকে রেল অবরোধ করেছেন। আসলে কতক্ষণ নাগাদে এই রেলটি ছাড়া হবে বা আর কোনো এই আন্দোলন আছে কিনা আপনার? যে আজকে আমরা হচ্ছে যে আমাদের যে 10ম গ্রেড, সেখানে বিএসসি প্রকৌশলীতে 30% কোটার যে দাবি যে সুপারিশ করা হচ্ছে সেটার বিরুদ্ধে আজকে আমরা সারা দেশের সর্বাত্মক সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত না এই সুপারিশ বাতিল করা হবে এবং এই সুপারিশকারী একপাক্ষিক কমিটিকে বাতিল ঘোষণা করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আসলে অব্যাহত থাকবে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সারা দেশে একযোগে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। এই অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। আমরা আজকে সন্ধ্যাবেলায় আবার নতুন করে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই যে আন্দোলন, এই আন্দোলনের কারণে কিন্তু গাজীপুরের প্রায় 5টি জায়গায় 5টি ট্রেন আটকে রয়েছে, সেখানে হাজার হাজার যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে কখন নাগাদ এই আন্দোলন ছেড়ে তাদের রেল চলাচল সেই অপেক্ষায় রয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ পলাশ। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদে এমন কিছু বলা হয়নি যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করা হবে। জুলাই জাতীয় সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানান ডক্টর আলী রিয়াজ। বলেন, এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে সে বিষয়টি সনদে উল্লেখ করা হয়েছে। এবং এ সময় প্রশ্নোত্তরে ডক্টর আলী রিয়াজ আরও বলেছেন যে সময়ের কারণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত একসাথে নেওয়া হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করেছেন হাইকোর্ট, যার ফলে এখন নির্বাচনে অংশ নেয় আর কোনো বাধা নেই কাইয়ুমের। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। আদেশের পর বিএনপির আইনজীবীরা বলেন, নাহিদ ইসলাম ফেসবুকের তথ্য নিয়ে ভুলভাবে রিট করেছেন। এম এ কাইয়ুমের বিদেশে নাগরিকত্ব আছে এটা তারা প্রমাণ করতে পারেনি, যার ফলে তার রিট খারিজ করেছেন আদালত। পরে নাহিদ ইসলামের আইনজীবীরা বলেন, এম এ কাইয়ুমের ভানুয়াতুরের নাগরিকত্ব আছে, এই বিষয়টি তিনি গোপন করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবার আপিলে যাবেন নাহিদ ইসলাম। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। কোর্ট বলেন যে যেহেতু আমাদের কাছে অন্য কোনো তথ্য নাই, সুতরাং আমরা এটা খারিজ করলাম। আমরা এখন আমাদের কথা হয়েছে, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস পেয়েছি, আমরা এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যাব। সর্বোচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির 3 নেতা। চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর এবং শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এর ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা। এর আগে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই 3 আসনের জামায়াতের প্রার্থীরা। তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আজকের এই আদেশের পর তাদের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীদের আনা অভিযোগ এবং সেই অভিযোগে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে সরে রাখার যে কৌশল, সেটা আর কাজ করলো না বলে আমরা মনে করি। বিমা ব্যবসার নিবন্ধন নবায়ন ফি 1 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 2.5 টাকা। শতাংশের হিসাবে 150% বাড়ছে। পর্যায়ক্রমে এটিকে বাড়িয়ে 5 টাকা করতে চায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। কোম্পানিগুলোর দাবি, এই ফি বৃদ্ধিতে চাপ বাড়বে। যদিও কর্তৃপক্ষ বলছে আলোচনা করেই মাসুল বাড়ানো হচ্ছে। সরকারি 2টি সহ দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা 82টি, 36টি জীবন বিমা এবং 46টি সাধারণ বিমা কোম্পানি। ব্যবসার জন্য নির্দিষ্ট হারে মাসুল দিয়ে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হয় এসব কোম্পানিকে। এতদিন 1001 টাকা মাসুল দিলেও এবছর দিতে হবে 2.5 টাকা, 150% বাড়িয়ে নতুন মাসুল নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে 2028 সাল পর্যন্ত 2.5 টাকা নির্ধারণ করা হলেও পরের 3 বছর দিতে হবে 4 টাকা। 2032 সালের পর মাসুল বেড়ে দাঁড়াবে 5 টাকায়। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি মাসুলের ফলে চাপে পড়বে অনেক কোম্পানি, বাড়বে ব্যবস্থাপনা ব্যয়। আমাদের ব্যবসার হিসাব করি আমরা, বার্ষিক টার্নওভারের হিসাব করে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নিবন্ধন ফি যদি আমরা সেই ব্যবসার টার্নওভারের উপরে আমরা দেই, তাহলে আমাদের উপর অনেক বেশি বার্ডেন হয়ে যায়। তারপরেও যারা আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ওনাদেরও তো একটা খরচ আছে। তো সেই খরচের বিষয়টাতে আমরা স্টেক হোল্ডার হিসেবে তাদের সাথে আমরা পার্টিসিপেট করতেই হবে। ক্যাশ ফ্লোতে অনেক বড় চাপ পড়বে। বরঞ্চ আপনি এই চিন্তা না করে যে 1 কোটি টাকা, 100 কোটির থেকে আমি 25 লক্ষ টাকা চাঁদা নিব না, আমি 100 কোটির থেকে 10 লক্ষ টাকা চাঁদাই নিব, কিন্তু এই লোক যেন 200 কোটি টাকা করতে পারে, তাহলে তার থেকে আমি 20 লক্ষ টাকা চাঁদা পাবো। আপনি খালি নিজেকে ডেভেলপ করবেন আর আমাকে রেগুলেট করবেন, এটা তো হলো না। আপনি দোনোটাই ডেভেলপমেন্টও করতে হবে, রেগুলেটও করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সক্ষমতা বৃদ্ধির জন্য ইডরার আয় বাড়ানো দরকার। তবে নিবন্ধন নবায়ন ফি 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকায় নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এর ফলে খরচ বাড়বে প্রতিটি বিমা কোম্পানির, ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরাও।
বিমা কোম্পানিগুলো যেহেতু দুরবস্থায় আছে, সবার জন্য এটা এফেক্ট করবে, এটা স্বাভাবিক। আলটিমেটলি তো বিমা কোম্পানিগুলো গ্রাহকের অর্থের জিম্মাদার। বিমা কোম্পানির উপরে যে কোনো কর আরোপ করা হোক, ফি বেশি নেওয়া হোক, এটা আলটিমেটলি গিয়ে গ্রাহকের উপরে পড়বে। গ্রাহক যদি দেখে যে বিমা তাদের জন্য করলে তাদের লাভ আরো কম হচ্ছে, তাহলে লাভ যদি কম হয় তাহলে বিমা গ্রাহকরাও বিমা কিনতে আরো অনাগ্রহী হবে। এমনি তো বাংলাদেশের লোকেরা বিমা কিনতে চায় না। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে বীমা কোম্পানির সাথে আলোচনা করেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়েছে। ব্যবস্থাপনা ব্যয় সীমার মধ্যে থাকলে কোম্পানিগুলো কোনো চাপে পড়বে না। হঠাৎ করে এটা বাড়ানো হচ্ছে না, এটা আগে ছিল 3.5 টাকা, 2018 সালে এটা 1 টাকায় নেমে চলে এসেছিল। এটাকে আবার কর্তৃপক্ষ বাড়ানোর চেষ্টা করেছেন, এখন 2 টাকা 50 পয়সা। আইডিআরের সক্ষমতা বৃদ্ধি করার জন্যই তাদের এই আইডিআরের এই আয়টা বৃদ্ধি করা জরুরি বলে কর্তৃপক্ষ মনে করে। মাসুল সংক্রান্ত গেজেট প্রকাশের পর কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন করা হবে। এ বিষয়ে আগেই কোম্পানিগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রজ্ঞাপনটা হয়ে গেলে দেন হচ্ছে এই বছর থেকেই নতুন এই 2 টাকা 50 পয়সা নিবন্ধন ফি আকারেই নবায়ন করা হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও যুবরাজের কেলেঙ্কারিতে আলোচনায় নরওয়ের রাজ পরিবার। পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে চতুর্থবারের মতো গ্রেফতার হয়েছেন ধর্ষণের দায়ে অভিযুক্ত রাজকুমার ম্যারিয়াস বর্গহাইবি। সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হ্যাকনের সৎ ছেলে ম্যারিয়াসের বিরুদ্ধে 38টি অভিযোগ রয়েছে, যার সবকটি বিচারাধীন। এর মধ্যে আবার আলোচিত এপস্টেইন ফাইলে নাম উঠে এসেছে ম্যারিয়াসের মা প্রিন্সেস ম্যাটি ম্যারিটের। কুখ্যাত যৌন অপরাধীর সাথে তার অন্তত 4 বছরের যোগাযোগের প্রমাণ মিলেছে নথিতে। যেন উড়ে এসে জুড়ে বসে রাজপরিবারের সম্মান ধুলায় মিশিয়ে দিলেন নরওয়ের রাজকুমার মারিউস বর্গহেইবি। আবারও জেলে গেলেন ক্রাউন প্রিন্স হাকন এর সৎ ছেলে। 29 বছর বয়সী মারিউসের বিরুদ্ধে রয়েছে মোট 38টি অভিযোগ। এর মধ্যে 4 নারীকে ধর্ষণের অভিযোগও রয়েছে, যা নরওয়ে ছাড়িয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে ধর্ষণের সময় কয়েকজনের ভিডিও ধারণ করেছিলেন তিনি। এছাড়া নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিচার শুরুর আগে তাকে 4 সপ্তাহে রিমান্ডে পাঠিয়েছে অসলোর আদালত। সবশেষ গ্রেফতারের পেছনে পুলিশের উপর হামলা, ছুরি ব্যবহার এবং আদালতে নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগও রয়েছে। 2024 সালের আগস্টে এক নারীকে মারধরের ঘটনার পর এই নিয়ে চতুর্থবার গ্রেফতার হলেন যুবরাজ মারিউস। আদালতে গুরুতর অভিযোগগুলো অস্বীকার করলেও কয়েকটি স্বীকার করেছেন তিনি। ভবিষ্যৎ রানীর ছেলের এমন কর্মকাণ্ডে দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা। রাজপরিবারের সাফাই, মারিউস কোনো রাজকীয় পদে নেই এবং তার কোনো আনুষ্ঠানিক দায়িত্বও নেই। তবে সমালোচকদের মতে তার পরিচয় সাধারণ নয়, বরং প্রতিটি কর্মকাণ্ড প্রভাব ফেলে নরওয়ের ভাবমূর্তিতে। মামলা থেকে দূরত্ব বজায় রাখলেও ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ক্রাউন প্রিন্স হাকন। এদিকে ছেলেকে নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ক্রাউন প্রিন্সেস ম্যাটি ম্যারিট নিজেও। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলে উঠে এসেছে তার নাম। জানা গেছে 2011 থেকে 14 সাল পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সাথে নিয়মিত যোগাযোগ ছিল তার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।